আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সংস্কার প্রস্তাবের ৭৩টি বিষয় অমীমাংসিত রেখেই শেষ হলো বিএনপির সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ৬৯১টি প্রস্তাবের বেশিরভাগই একমত হয়েছেন তারা, বাকিগুলো রয়েছে পর্যবেক্ষণে। আর ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে দলগুলোর নীতি নির্ধারকরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। ঐকমত্য কমিশনের সাথে তাদের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের এলডি হলে তৃতীয় দিনের মতো আলোচনায় অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর আলোচনা ঐতিহাসিক। চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্তই কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। প্রাথমিক পর্যায়ে দীর্ঘ বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জনপ্রশাসন সংস্কারে ২০৮টি বিস্তারিত প্রতিবেদনের মধ্যে ১৮৭টিতে একমত, ৫টিতে আংশিক এবং বাকি ১১টিতে ভিন্নমত রয়েছে বিএনপির। নির্বাচন ব্যবস্থা সংস্কারে ২৪৩টির মধ্যে ১৪১টিতে একমত, ১৪টিতে আংশিক, ২৪টিতে ভিন্নমত তাদের। এখানে ২০৮টা সুপারিশের মধ্যে ১৮৭টা সুপারিশে আমরা একমত। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশনকে সর্বোচ্চ কার্যকর দেখতে চায় বিএনপি, যেখানে সংস্কারের ২০টির মধ্যে ১৯টিতেই একমত দলটির। তার মানে দুর্নীতি দমন কমিশনকে আমরা সর্বোচ্চ কার্যকর দেখতে চাই। বিচার বিভাগ সংস্কারে ৮৯টির মধ্যে ৬২টিতে একমত ও ৯টিতে আংশিক ও ১৮টিতে ভিন্নমত বিএনপির। আর ১৩১টি সংবিধান সংস্কার প্রস্তাবে নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে মতানৈক্য রয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আমাদের আলোচনা হবে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। এইখানে হয়তো আমরা আরও অনেক বিষয়ে কাছাকাছি আসতে পারবো। আমরা চাই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বিচার বিভাগের মাধ্যমে যাতে আবার কনস্টিটিউশনের ব্যত্যয় ঘটে সেরকম কোনো কর্ম না হোক, সেটাও আমরা চাই। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহকে সাধুবাদ জানিয়েছে ঐকমত্য কমিশন। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জন্য ভালো যা কিছু তার ৭০ ভাগই করেছে বিএনপি। সংস্কার বিএনপির চেয়ে বেশি কেউ করেনি। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কেউ আরও ভালো প্রস্তাব নিয়ে এলে সানন্দে গ্রহণ করা হবে। মতের পার্থক্য থাকলেও দেশের স্বার্থে কাজ করবে বিএনপি। রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আর বাদলের রিপোর্ট। রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার নেতাকর্মীদের অংশগ্রহণে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। যদি হিসাব নিকাশ করি আমরা যে জনগণের জন্য, দেশের জন্য বিভিন্ন রকম ভালো কাজ যাতে জনগণ উপকৃত হয়েছে, দেশ উপকৃত হয়েছে, তার দেখবেন ৭০% কাজ আপনাদের এই দল করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। বিএনপি স্বৈরাচারের সময়েই সংস্কারের প্রস্তাব দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ঐক্যের ভিত্তিতে সব অশুভ শক্তিকে পরাজিত করে এগিয়ে যেতে হবে। চেষ্টা করেছি অতীতে ভালো কাজগুলো করতে, সেজন্যই আমরা ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও সেই কাজগুলোই করব। আমরা এই দেশের ২০ কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। মত পার্থক্য আমাদের সাথে থাকতেই পারে, সেটি কোনোই সমস্যা না। জনগণের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপি সব সময় রাজি আছে যে কোনো কাজ করতে। কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় তৃণমূল নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না, এবং তখনই আমরা সক্ষম হব এই আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখতে, যখন আমরা আমাদের নিজেদের ঐক্যকে সুদৃঢ়ভাবে ধরে রাখতে পারব। আর বাদল, আরটিভি, ঢাকা।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে এই সমাবেশ। মঙ্গলবার বিকেলে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি। বাংলাদেশের শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি, তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি। এক প্রশ্নের জবাবে বিএনপি এর নেতা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সাথে একমত বিএনপি, তবে ন্যূনতম মজুরি সহ কিছু বিষয় যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি। অধিকার আদায়ের যে লড়াই, সেই লড়াইয়ের প্রথম বিজয়ের যে দিন মহান মে দিবস, এই দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারব। বাংলাদেশ একটি নতুন সামাজিক চুক্তির সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কিছু হুমকি উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা তার। কাতারের দোহায় আর্থনা সামিটে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। রোহিঙ্গা ফেরাতে বিশ্ব নেতাদের সহায়তা চান তিনি। আগামী 2 মাসের মধ্যে কাতার বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নেবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আর বাদলের আরও একটি রিপোর্ট। কাতারের দোহায় দুদিনব্যাপী আর্টনা শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এর মাধ্যমে রাষ্ট্র, জনগণ, যুব সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। ডক্টর ইউনূস তার বক্তব্যে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার উপর জোর দেন। কাতারের জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শাইখা মৌজা বিনতে নাসের সহ দেশটির উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ থেকে সেনা সদস্য নিবে কাতার। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নিবে। আর বাদল, RTV, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস আর অ্যালাউ করা হবে না। কারো কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। এসবে পুলিশের ভর্তি বাণিজ্য, পদায়ন, পোস্টিং বাণিজ্য বন্ধ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান উপদেষ্টা বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়া শস্য সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছেন। আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য, আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য। ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি। কোনো একটা এসপিও বলতে পারবে না যে এত পুলিশ নিয়ে হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে। একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি। জুলাই আন্দোলনের সময় 5 আগস্ট চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে 4 সপ্তাহ সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী তারিখ 25 মে নির্ধারণ করা হয়েছে। মামলায় 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার তদন্ত দল পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়, সেটা যাচাই করে শিগগিরই ফর্মাল চার্জ দাখিল করবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ডিআইপির সাবেক কমিশনার সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে তদন্তকারী দল। শুনানির সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসির। তদন্ত রিপোর্ট দাখিলের জন্য কিন্তু আজকের তারিখের আগেই 2 দিন আগেই তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটর অফিসে দাখিল করা হয়েছে। 4 সপ্তাহ সময় যেটা নিলাম, এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ
আমরা আদালতে দাখিল করব। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। এর আগে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। বেনজির আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসেবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ শেখ পরিবারের 10 সদস্যকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করতে আইনগত প্রক্রিয়া শুরু করেছে দুদক। দুপুরে দুদক সচিবালয়ে সাংবাদিকদের এ কথা দুদক কমিশনার হাফিজ আহসান ফরিদ। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও 52 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগে রাজশাহী সিটির সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এই মামলা তদন্ত করতে 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে গত 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনি তাদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। এক সপ্তাহের ব্যবধানে ফের সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এরপরই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দফায় দফায় চলা এই সংঘর্ষে পুলিশ সহ প্রায় 30 জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়লে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সংঘর্ষ সহিংসতা এড়াতে বুধবার ও বৃহস্পতিবার 2টি কলেজই বন্ধ ঘোষণা করা হয়েছে। 6 দফা দাবিতে চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। তারা জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় 8 সদস্যের কমিটি গঠন করেছে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত রাখলেও দাবি বাস্তবায়ন ও কারিগরি সংস্কার কমিশন গঠন যথাযথভাবে না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন কারিগরি শিক্ষার্থীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত এক সংবাদ সম্মেলনে এ সংহতি প্রকাশ করে। ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে গতকাল থেকে কুয়েটের 29 শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর বহিরাগতদের কর্তৃক হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয় 21 এপ্রিল থেকে এই অনশন কর্মসূচি পালন করছে কুয়েট শিক্ষার্থীরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আপিলের শুনানি পূর্ণাঙ্গ বেঞ্চে করতে চায় আপিল বিভাগ। সেজন্য শুনানির পরবর্তী তারিখ 6 মে নির্ধারণ করা হয়েছে। অত্যন্ত সংবেদনশীল, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ও ভবিষ্যতের জন্য রায়টির নীতি নির্ধারণী হবে বিধায় কোর্টের এমন সিদ্ধান্ত বলে জানান আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অরণ্য গফুরের রিপোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এটিএম আজহারের রিভিউ আপিলের শুনানি করেন।
এ সময় কোর্টে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ কয়েকজন নেতা। পুলিশের কাছে জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করার ট্রাইব্যুনালের নজিরবিহীন আইনের বিরোধিতা করেন তার আইনজীবীরা। একই সঙ্গে ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মান প্রযোজ্য না এ রায়েরও রিভিউ চান তারা। এই মামলার নিষ্পত্তি নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের কোনো প্রশ্ন যেন উত্থাপন করা না হয় এবং সঠিকভাবে আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যেন এই মামলাটি নিষ্পত্তি করা যায়, এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের প্রয়োজনীয়তা থাকতে হবে। এই জন্য প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ বলছেন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ আপিল বিভাগ বসেই এই সিদ্ধান্তটা নিতে হবে। আন্তর্জাতিক মানের প্রশ্নে বিপক্ষের সঙ্গে সহমত জানিয়ে অন্যান্য ক্ষেত্রে আর্গুমেন্ট করার কথা জানায় প্রসিকিউশন। বাংলাদেশ সরকার রোম স্ট্যাটিউটের যে অংশ এই মামলার ক্ষেত্রে প্রযোজ্য সেটি ইনক্লুড করেছে, করে আইনকে সংশোধন করে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়েছে। সেজন্যই আমরা এই পয়েন্টে জনাব এটিএম আজহার সাহেবের আইনজীবীর পক্ষে দ্বিমত পোষণ করিনি। তবে 6 মে উনাদের নতুন কোনো আর্গুমেন্ট যদি থেকে থাকে আমরা সেক্ষেত্রে দ্বিমত পোষণ অবশ্যই করব। আদালতের প্রতি আস্থা রেখে দীর্ঘসূত্রিতায় ব্যথিত বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। সরকার পরিবর্তনের পর সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। আমরা হতাশ নই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করি। 6 মেতে পুরো শুনানি শেষ করতে আশাবাদী এটিএম আজহারের আইনজীবীরা। পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিই হবে এই মামলার প্রতি ন্যায় বিচার। অরণ্য গফুর, RTV, ঢাকা। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে বাড়ির কাছের দোকানের সামনে বসেছিলেন যুবদল কর্মী ইব্রাহিম। সে সময় 3টি অটোরিকশা করে 10-12 জনের একটি দল এসে তার মাথা ও বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে নরসিংদীতে ইউপি সদস্য আমির হোসেন সরকারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। দুপুরে সদর উপজেলা চরাঞ্চলের আলোকবালিতে এ হত্যার ঘটনা ঘটে। অপরদিকে জমি নিয়ে বিরোধে ভোলার পূর্ব ইলিশার আনন্দবাজার এলাকায় মোহাম্মদ শাহজাহান নামের এক দোকানিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।